সালমান শাহ হত্যার সাথে জড়িত, শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যার সাথে জড়িত, বিকজ যুগে যুগে সব জায়গায় মহিবুল্লাহরা ছিল, আব্বাসীরা ছিল, তাহেরিরা ছিল, আলাউদ্দিন জাহারিরা ছিল, জমিয়ত ছিল, চরমুনাই ছিল, এরা যুগে যুগে ছিল। যখন আমি বারবার ওকে দেখতেছিলাম, ডাকছিলাম, উঠতেছে না, তো ডাকতে ডাকতে আমি বিছানার উপর উঠে গেছি, ফুটে চুমা খেলাম, লড়ে না। হাতের নখ দেখলাম, হাত টানতে গিয়ে দেখি হাতের নখগুলি নীল হয়ে গেছে সব। তো দৌড়ে আমি পায়ের দিকে আবার এগিয়ে গেলাম, যে পায়েরও 10টা হাত পাত নীল হয়ে গেছে। চিত্রনায়ক সালমান শাহ মামলায় খলনায়ক ডনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সকালে ট্রাইব্যুনালের বিচারক মাশরুস আলী কিন এই রায় চৌধুরীকে বলো সালমান শাহ মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে, তা না হলে আমরা যেভাবে সালমান করেছি সেভাবে শাহরান করব। এইটা ডন অ্যারেস্ট হওয়ার পরে এইটা। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সালমান শাহ ডন গ্রেফতারের পরে এবার বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, যা শুনলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। তো আশা করবো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই বিস্তারিত জানতে পারবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সুষ্ঠুভাবে শেষ হবে। রুমে গিয়ে পেলাম ওই যে বিছানার শীতান দিকে না, পায়ের দিকে তার মাথাটা, আর ইয়েলো একটা প্যান্ট শর্টস আর একটা গেঞ্জি পরা নতুন শুয়ে আছে। একজন চাইনিজ মহিলা আর আবুল ওর গায়ে দুই হাতে দুইজনে তেল দিচ্ছে। আর পায়ের দিকে একটা কালো উঁচা লম্বা মতন আননোন একটা লোক বসা ছিল। আমি, শাহরান আর ওর বাবা আমরা যখন ঢুকলাম, তখন সে কিছু না বলে বের হয়ে চলে গেল। তো আমি থেকে দেখলাম আমার ছেলেটা অজ্ঞানের মতো পড়ে আছে। তো আমি মনে করলাম যে ও সেন্সলেস হয়ে গেছে। আমি তাকে ডাকতেছিলাম, আমরা ঢুকতে আবুল এবং ওই মহিলাটা আসতে চলে গেল। ড্রেসিং টেবিলের উপরে কিছু তেল ছিল, সরিষার তেল রাখা, ওই তেল ওরা মাখাচ্ছিল। প্লেটটা রেখে যখন আমি বারবার ওকে দেখতেছিলাম, ডাকছিলাম, উঠতেছে না, তো ডাকতে ডাকতে আমি বিছানার উপর উঠে গেছি, ফুটে চুমা খেলাম, লড়ে না। হাতের নখ দেখলাম, হাত টানতে গিয়ে দেখি হাতের নখগুলি নীল হয়ে গেছে সব। তো দৌড়ে আমি পায়ের দিকে আবার এগিয়ে গেলাম, যে পায়েরও 10টা হাত পাত নীল হয়ে গেছে। তখন বললাম যে আমার ছেলে তো পেইন্টেড হয়ে নীল হয়ে গেছে, তো মরে যাবে, ডাক্তার ডাকো। তখন ওই আবুল, ইমনের আব্বা আবুলকে বললো যে ডাক্তার নিয়ে আয়। এই যে আবুল গেল, আবুলকে আর পাইনি। হ্যাঁ, আজও দেখিনি আমি। আবুল আর আসা নেই, পালাই গেল। ঘরে আর কেউ ছিল না, ঘরে কোনো কিছু আগুচাল ছিল না, সব গোছানো। স্বামীটাকে আমি দেখতে পাইনি। তো তখন দেরি হচ্ছে দেখে আমি, আমার হাজবেন্ড আর শাহরান, আমরা তিনজনে মিলে ওকে রুম থেকে বের করে আনছি, নিয়ে যাবো আমরা মেডিকেলে। তখন একজন মহিলা, পরে শুনলাম ওর নাম কি জানি, সাবিনা নাকি, যাই হোক, এসে পরে জেনেছি যে এটা আজিজ মোহাম্মদ একজন মহিলা টিম ছিল। তো সে বলতেছিল যে হু দ্য হেল ইউ আর, ওয়াই ইউ আর টেকিং হিম। তখন আমি জিজ্ঞেস করছি যে হু দ্য হেল ইউ আর। আই এম দ্য মাদার, আমি ওর মা, আমি ওকে নিয়ে যাচ্ছি, সরো তুমি বলে সরাই দিয়ে আমরা তিনজন আসছি। আসার পর লিফটে উঠলাম, লিফট তো নিচে নামে না, লিফট নিচে আটকে রাখছে কেউ। তারপর অনেকক্ষণ পরে লিফট ছাড়লো, তারপর নেমে একটু নিয়ে গেলাম মেডিকেলে, হলি ফ্যামিলিতে। হলি ফ্যামিলিতে গেলাম, ওরা বললো এখানে আমাদের করার কিছু নাই, উনি 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 তো অনেক আগে উনি তো, ওনাকে আমাদের করার কিছু নাই, ওনাকে বাড়ি অ্যাম্বুলেন্স রাখা আছে, আপনি নিয়ে যান ঢাকা মেডিকেলে। আমি বললাম ঢাকা মেডিকেলে কেন, আমার ছেলে মরে যাচ্ছে, তোমরা আগে চেক করো। কেউ এসে হাত দিল না, একটা লোকও ছিল না। একটা মেডিকেল, হলি ফ্যামিলি অনেক নাম করা জায়গা, এখানে অনেক রুগী থাকে, অনেক ডাক্তার থাকে, কেউ ছিল না। একটা লোক ভিতরে বসা ছিল, ওকে ধরে আনলাম। যাই হোক, পরে ওখান থেকে বাদল খন্দকারকে পেলাম বিল্ডিং এর নিচে ওর বাসায়, জোর করে ওকে উঠে আনছিলাম। তো হলি ফ্যামিলিতে আসার পরে সে পালাই গেছে, তাকে আর পাইনি। তো ওখান থেকে আমরা স্ট্রেচার দিয়ে, ওরা ফটাফট গাড়িতে তুললো, অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে আসলাম। এই পিছনে আমার হাজবেন্ড তার গাড়ি নিয়ে চলে আসলো ঢাকা মেডিকেল পর্যন্ত। এসে তো ওই স্ট্রেচার নামাই দিয়ে অ্যাম্বুলেন্স পয়সা না নিয়ে চলে গেছে, কোনো পয়সা নেয় নাই, কোনো কথাও বলেনি। পরে জানছিলাম যে হলি ফ্যামিলিতে নাকি তখন ওই আমরা এই ইদানিংকালে কেউ বলছিল যে একজন ডাক্তার বা কেউ ওখানকার কোনো কর্তৃপক্ষ, যে 8-10টা লোক দিয়ে নাকি জিজ্ঞেস করছে যে একজনের সালমান শাহ লাশ আসছে এখানে। বলে না, এরকম কেউ তো আসে নাই, কোনো কেউ আসে নাই। বলে না, আসবে আসবে, আপনার অপেক্ষা করেন। তারা কেমনে জানতো লাশ যাবে, সালমান শাহ লাশ হয়ে গেছে? মেডিকেলে যখন নিয়ে গেলাম, তখনও ডাক্তার আসে না। ডাক্তারকে আমি জোর করে পোস্ট এততে ধরে টেনে এই যে মারার মতন আমি ঢুকি ভেঙ্গি করে আনছি ওকে। ও এসে গায়ে হাত না দিয়ে বলে উনি তো অনেক আগেই চলে গেছে, মারা গেছে, ওকে বাইরে নিয়ে যান, এখানে কোনো ট্রিটমেন্ট দেওয়া হবে না। ওখান থেকে মেডিকেলে নিয়ে গেল তারা, পোস্টমর্টমে কোনো এক্সরে না, কোনো রিপোর্ট না, কিচ্ছু না, ইসিজি করতে হয়, করলো না। যাক, এটা এখন বলে লাভ নেই, আমার শরীর অসুস্থ। আমার 11 জন আসামির দাবি, 80 আসামিকে গ্রেফতার করা বাঞ্ছনীয় এবং অতি দ্রুত। 1, 2, 3 1 নম্বর আসামি গ্রেফতার হয়নি, তার মা, তার বাবা, তার স্বামী মোস্তাক, যে আমার ছেলের ঘরে নষ্ট করে তাকে বিয়ে করছে, এসব কারণে তো গন্ডগোল হয়েছে। হ্যাঁ, আমি এই সরকারের প্রতি আস্থাবান, আমার মনে হচ্ছে যে হবে এখন, কারণ সে এই লোকটা কিন্তু স্বার্থপর না মনে হচ্ছে, যে প্রেসিডেন্টের ছেলে সে।
সে তো রাস্তার থেকে এমনি এমনি আসে নাই, সে একজন প্রেসিডেন্টের ছেলে, প্রেসিডেন্ট ন্যায় নিষ্ঠাবান ছিলেন, প্লাস তার ভাই মারা গেছে, তার মা কষ্ট পাইছে আমার মতো, সেম আমার মতন ফ্যামিলি, তাদের ভুক্তভোগী, আমরা ভিকটিম সব দিক থেকে। আল্লাহ তাকে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে মনে হয় মানুষের উপকারের জন্য। সে সাধারণ জীবন যাপন করছে, তার স্ত্রী, তার মেয়ে, তাদেরকে কোনো অহংকার দেখা যাচ্ছে না, নিরহংকার মানুষ। আর সর্বোপরি আমার আল্লাহর উপর বিশ্বাস আছে, আল্লাহর উপর বিশ্বস্ততা আছে, বিচার হবেই, এবং এই সরকারের আমলেই হবে আমি আশা করি। 18 কোটি মানুষের সহযোগিতায়, আমি একা ছিলাম না, একা নাই এখনো, যার জন্য বিচার হয়েছে, এতটুকু হয়েছে, আরো হবে। আর বাকি আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে অনতিবিলম্বে, খুব দ্রুত যেন আমার প্রথম আসামিগুলো ধরা খায়, এবং শেষের 11 জন না খালি, এখানে কোর্টের নির্দেশ অনুযায়ী ওই রিজভির স্বীকারোক্তিতে 164 এর স্বীকারোক্তিতে এজাহারভুক্ত এই 11 জনের নাম দেওয়া হয়েছে। 11 জনের বাইরে প্রায় 70 ঊর্ধ্ব আসামি আছে এখানে। এফডিসির লোক আছে, বাদল খন্দকার আছে, আর অনেক অনেক সহ অনেক আছে। বাদল খন্দকার, আহমদ শরীফ প্রথমেই তো তাকে ওখানে অ্যাক্টিং করতে দেয় নাই, তাকে বহিষ্কার করছে, অনেক কিছু আসবে। এখন আমি চাই, সিআইডির উপর আমার বিশ্বাসতা আছে, আমার মনে হয় এরা ভালো করবে, তারা কাজ করার চেষ্টা করছেন, আমি দোয়া করি এবং আমি বিশ্বাস করি তারা কাজটা করবেন। আমি এর মধ্যেই আমি দেশে আসবো। সালমানের সাথে জড়িত, শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে জড়িত, বিকজ যুগে যুগে সব জায়গায় মহিবুল্লাহরা ছিল, আব্বাসীরা ছিল, তাহেরিরা ছিল, আলাউদ্দিন জাহারিরা ছিল, জমিয়ত ছিল, চরমুনাই ছিল, এরা যুগে যুগে ছিল বলে আমাদের এই অবস্থা। মুসলিম বিরোধী পৃথিবী বিখ্যাত গোয়েন্দা সংস্থা আছে, তারা জড়িত, এদেরকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, আপনি জানেন প্রকৃতভাবে অর্থনীতির জনক হচ্ছে আল খালিদুন। আমাদের আলেম সমাজ যা ঠিক থাকতো, এখনো প্রবাসী এবং আলেম সমাজ বাংলাদেশকে মালয়েশিয়ার উপরে নিয়ে যেতে পারে উইদিন 5 ইয়ার্স। প্রবাসী এবং আলেম সমাজ তারা যদি আমার বক্তব্য শুনেন, খালি কোনো কিছু বলতে হবে না, খালি বলতে হবে এই কাজ করা যাবে না, এই কাজ মানে আপনি করতে হবে, দ্যাটস ইট। নাহলে আমরা আন্দোলনে নামবো, খেলা ফাইনাল। আপনি আনতে পারবেন চরমুনাইকে, আনতে পারবেন আব্বাসীকে, আনতে পারবেন তাহেরিকে, আনতে পারবেন আলাউদ্দিন জিহাদিকে, জমিয়তকে, মুহিবুল্লাহকে, এনে একটা জায়গায় বলতে পারবেন আপনারা এখন বলেন এখন থেকে ভোট হবে, ভোট গণনা হবে, ভোট কারচুপি করলে আমরা সবাই একসাথে আন্দোলনে নামবো, আর আমরা প্রবাসীরা আছি, আমরা টাকা বন্ধ করবো। ইউ ক্যান নট। মৃত মারা গেল এদেরকে আপনি এক করতে পারবেন না। এতটাই জাতীয় দুশ্মন এরা, এতটাই জাতীয় প্রতারক এবং দান্দাবাজ এবং টাউট এরা। দ্যাটস হোয়াট ইট ইজ। আমি এদের বিরুদ্ধে বক্তব্য দিই, আমি দেখতে দেখতে অসহ্য হয়ে এই বাটপারদের বিরুদ্ধে আমার বক্তব্য দেওয়া শুরু করেছি পৃথিবীতে। এবং এরা আছে বলেই মুসলিমরা মারা খায়, এরা আছে বলেই আমরা সবচেয়ে বড় অধপতিত। আপনাদেরকে একটা জিনিস বলি আজকে, ধরেন অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ না, রাইট? অর্থনীতির জনক তো অ্যাডাম স্মিথ, যেটা আমরা পড়েছি। আমি খুব ভালো ছিলাম অর্থনীতিতে, খুবই ভালো। আওয়ার্স এন্ড আওয়ার্স আমি লেকচার দিতে পারবো অর্থনৈতিক বিভিন্ন থিওরির উপরে, বিশ্বাস করেন। আপনারা আমাকে টেস্ট করবেন একদিন। আমি আপনাকে বলি, অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, আপনি জানেন প্রকৃতভাবে অর্থনীতির জনক হচ্ছে আল খালিদুন। উনি হচ্ছে প্রথম ব্যক্তি যিনি অ্যাডাম স্মিথ প্রতিটা তথ্য ওনার কাছ থেকে চুরি করে নিয়েছেন। চুরি করে না, ওনাকে ফলো করে উনি দিয়েছেন। এই ব্যক্তি 1660 সালে উনি অর্থনীতি বিষয়ে, আমি pardon me if I mean tell you the wrong date, but something like that, ওই সময়ে উনি এই তথ্যগুলো দিয়েছিলেন। অথচ আপনি দেখেন ওনার অস্তিত্ব আছে কোথাও? এটা আমার বক্তব্য না। প্রিন্সটন ইউনিভার্সিটি, the one of the biggest and the best university in the United States, and it is right there. আমি ক্যাম্পাসে যাই, আমি অনেক ক্যাম্পাস ভিজিট করি ইউনিভার্সিটির, আমার ভিতরে অনেক কি আছে। তো আমি প্রায় সময় প্রিন্সটন ইউনিভার্সিটিতে গিয়ে চাটা খেয়ে, সেখানে অন্য লেভেলের গেলে আপনার মানে প্রিন্সটন ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন নিউ জার্সি এন্ড ইন দ্য ইউনাইটেড স্টেটস টু, রাইট? তারা এই পেপারস দিয়েছে এটার উপরে, খালিদিনের উপরে। তারা যে জার্নাল প্রকাশ করেছে সেখানে আর্টিকেলে উনার নাম তারা উল্লেখ করেছে। আমার বক্তব্য না এটা, আমি আপনাকে প্রমাণ করতে পারবো। কোথায় আমরা এখন বলেন, আপনারা কোথায়? চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা, অথচ একটা মুসলিম দেশ দেখাইতে পারবেন যেখানে চিকিৎসা বিজ্ঞানে আমরা পৃথিবীতে শ্রেষ্ঠ? নান। ওয়াই? বিকজ যুগে যুগে সব জায়গায় মহিবুল্লাহরা ছিল, আব্বাসীরা ছিল, তাহেরিরা ছিল, আলাউদ্দিন জাহারিরা ছিল, জমিয়ত ছিল, চরমুনাই ছিল, এরা যুগে যুগে ছিল বলে আমাদের এই অবস্থা। ভারত 650 ইয়ার্স শাসন করার পরেও একটু আগে দেখলাম একজন মুসলিম লোককে কিভাবে মারতেছে পুলিশের সামনে বাড়াতে। Why we have this problem? Because আমরা মুসলিমরা আমরা সব দিক দিয়ে এগিয়ে। এই দেখেন না, এখানে মিশিগানে আল সায়েদ, উনি সেনেটর। সারা পৃথিবীতে আপনি দেখেন মানে সবাই ফেনেকিং মুসলিম সেনেটর হয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প 2 দিন আগে টুইটে কি করেছেন দেখছেন আপনি? ট্রুথ সোশ্যালে উনি 2টা ছবি দিয়েছেন। সেই ছবির মধ্যে উনি দেখাচ্ছেন যে, ফটোতে দেখাচ্ছেন
রিয়েল আমেরিকা কোনটা, উনার স্ত্রীর সাথে আর ডক্টর আব্দুল আল সাইদের। তো এভাবে, অথচ দেখেন আমাদের বাংলাদেশি এখানে মিশিগান থাকে, তারা ইসলামিক মানে প্রচারণায় তারা 2 মাইল দূরে তারা কি করছে, এগুলো তো আতঙ্ক সৃষ্টি করে না? এই যে তাবলিগ জামাত ইংল্যান্ডে, এরা তাবলিগ জামাত করেছে কিছুদিন আগে, যেখানে বর্ণবাদের রাইজ হচ্ছে এখন ভয়ঙ্কর ভাবে। পরবর্তী সময়ে এরা হুমকি দিয়েছে মানে আক্রমণ করবে, পরে পুলিশ এসে তাদেরকে মানে বলছে যে আপনারা চলে যান, মানে তাবলিগ জামাতের এরা। কেন ভাই আপনি এখানে তাবলিগ জামাত কেন করতে হবে আপনাকে? হোয়াট ইজ আওয়ার বেনিফিট? আপনি যে এই যে আতঙ্কগুলো সৃষ্টি করেন না বুঝে, এগুলোর ফলাফল জানেন না, এবং এগুলো কারা করা গিয়ে দেখেন আপনি এখানেও মানে যারা মুসলিম বিরোধী পৃথিবী বিখ্যাত গোয়েন্দা সংস্থা আছে তারা জড়িত, এদেরকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে, অথচ তারা জানেই না যে কারা কিভাবে খরচ করতেছে। এইটি হচ্ছে নাইভিটি কাকে বলে পৃথিবীতে মুসলিমদের। মুসলিমরা মার খাবে না, কেন মার খাবে? না মুসলিমরা চিকিৎসা বিজ্ঞানের জনক, অর্থনীতির জনক, নামগন্ধই নাই। ওয়াই? আপনি বলেন অ্যালজাবরা, সারা পৃথিবীতে গ্যালাক্সি ওয়ের যত ধরনের মানে কি আছে সব এর নাম হচ্ছে আরবিক। তারপর আমাদের কোনো কিছুই নেই। ব্ল্যাক হোল আবিষ্কারক হচ্ছে মুসলিমরা, কোরআন, রাইট? পবিত্র কোরআন শরীফ হচ্ছে এটার আবিষ্কারক। আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি, এবং এটা আমেরিকান সায়েন্টিস্ট নাসা তারা 3 বছর আগে তারা পাবলিক পেপার তারা পাবলিক করেছে। ইয়েস, দ্যার ইজ এ মানে এক্সিস্টেন্স অফ ব্ল্যাক হোল which is completely matched with whatever the stated in Quran. জ্ঞান গরিমা নাই, আছে ভ্রান্ত ধারণা, আছে মূর্খতা। এর জন্য আমি বলছি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট আলেম সমাজের দেশ বাংলাদেশ, মিল্কি ওয়ে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, কথা হবে অন্য সময় ইনশাল্লাহ। অনেক টাইম চলে গেছে, উই গেট টু গো রাইট নাও, আমার আর সময় নাই। আসসালামু আলাইকুম। এবং হিসাব মিলিয়ে নেবেন, আমি যে কথাগুলো এখানে বলছি আজকে, সালমান শাহ হত্যার সাথে জড়িত, শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যার সাথে জড়িত, আমি কসম করে বলছি, প্রথম জীবনে কসম খাটলাম, আল্লাহর কসম, এগুলো আমি মনের পরে বিশ্বাস করি এটা উনি করেছেন, এবং ভারতের বড় জড়িত। ইট ইজ ইম্পসিবল, এদের বাহিরে এটা হতেই পারে না। দ্যাটস হোয়াট ইট ইজ। কারণ তখনকার সময় আমরা ছিলাম না, আমরা চিন্তা তাহলে দেখতাম তাদের ভূমিকাকে, চোখ দিকে তাকালে আমি বুঝতে পারতাম তারা জড়িত ছিল কিনা। ইয়া, চোখের দিকে তাকালে তখনকার সময়, এখন যেভাবে আমরা বুঝি, আমরা তো তখন ছিলাম না। আমাদের বুদ্ধিদীপ্ত বুদ্ধিজীবী যারা খুব অভাব বাংলাদেশে। আর কখনো আর যারা যে জন্মিছে কয়েকজন, এরা হয়তো থাকতে পারে নাই, আর এদেরকে মূল্যায়ন করা হয় না। সারা পৃথিবীতে যদি অযোগ্য মানুষদের যোগ্য স্থানে বসানোর জন্য নাম্বার 1 নোবেল পুরস্কার দেওয়া হয়, নাম্বার 1 কান্ট্রি বাংলাদেশ, নাম্বার 1। এটা লিখে রাখবেন, মনে রাখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।